সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1লা জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে ভারতের যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। কেন আমি বলছি 27শে মে আর 1লা জুনের কথা? বাবা মা ভাই বোন না, এর বাইরে 14 গোষ্ঠীর ভেতরে জামাত বিএনপির কোনো লোকজন আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরিতে নেওয়া হতো। এটা সত্য কি মিথ্যা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। যদি তাই হয়, শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার, মানে শেখ হাসিনার পছন্দগুলো কি আপনি বলেন? শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি, শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম ওসমান, শেখ হাসিনার পছন্দ ওই যে কুমিল্লার বাহার, যত মানে জাউরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভার্সন যেটা আছে, সবশেষ ভার্সন হচ্ছে শেখ হাসিনার পছন্দ। এর আশপাশে কোনোদিন ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না। তো এর মতো একটা জাউরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে, আপনার মনে হয় সেনাপ্রধান এ যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়। ভারতে বিজেপি সরকার বিরোধী আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। দেশটির রাজধানীর আগরতলায় রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষ স্লোগান দিচ্ছে, বিজেপি হটাও, সংবিধান বাঁচাও। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং এটার রীতি অনুযায়ী তিনি শপথ নিয়েছেন। এরকম কিছু ছবি প্রথম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপর মূলধারার মিডিয়াতে এটা নিউজ হয়। যেহেতু মূলধারার মিডিয়াতে নিউজ হয়েছে, আমি এটা একটু কথা বলতে চাই, কারণ সামাজিক মাধ্যমে অনেক সময়ই অনেক রকম গুজব ছড়িয়ে পড়ে। তাই আমি আমার এই চ্যানেলের জার্নিতে আমি মেইন স্ট্রিম নিউজের বাইরে কথা বলিনি। বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথ বোতল বোতল স্লোগানে উত্তপ্ত। চারদিকে স্লোগান একটাই, বোতল বোতল। নানান স্লোগান, বোতল না সান্ডা, বোতল বোতল। প্রিয় দর্শক শ্রোতা, আসলে সামনে কি হতে যাচ্ছে? ভিডিও শুরুতেই হয়তো মাসুক সাহেবের বক্তব্য শুনে একটু ইঙ্গিত পেয়েছেন যে বাংলাদেশকে নিয়ে ভারতের রয়ের এজেন্টরা বড় ধরনের কিছু ঘটানোর চিন্তা ভাবনা করছে। এদিকে আবার সাংবাদিক ইলিয়াস হুসাইন বাংলাদেশের সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে নতুন করে আরও একটা আলোচনা করেছে, যেই আলোচনাটা করার সাথে সাথে কিন্তু নেট দুনিয়া আবার নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, সাংবাদিক ইলিয়াস হুসাইনের সেই বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করব, মাসুক সাহেবের বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করব, এবং তাছাড়াও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা খবর। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, কারণ আপনারা সবাই জানেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়, যুবলীগ, তারপর আরও যত লীগ থাকে সব লীগকে নিষিদ্ধ করার পর অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তো আপনি কি মনে করছেন, আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ কি চুপচাপ বসে থাকবে ঘরের ভিতরে, ঘরের কোণে? কখনো না। অন্তত শেখ হাসিনার মতো মানুষ ঘরের কোণে বসে থাকবে না, এটা লিখে রাখেন। শেখ হাসিনা কীভাবে বাংলাদেশকে জয় বাংলা করে দেওয়া যায় সেই চিন্তাভাবনা করবে। ও দেখতেছে যে বাংলাদেশ থেকে তো আমাকে পালিয়ে আসতেই হয়েছে, তো সেই বাংলাদেশে ইউনুসদেরকে শান্তিতে থাকতে দেব? কখনোই না, জীবনেও দেবে না। যার কারণে কিন্তু একের পর এক বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করেই যাবে যতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশ ধ্বংস না দেখতে পারবে। এই ষড়যন্ত্র কিন্তু শেখ হাসিনা করবে। কেননা একটা জিনিস আমার বুঝে আসে না, শেখ হাসিনা সে তো পালিয়ে গিয়েছে, এমপি মন্ত্রীরা যারা ছিল তারাও তো পালিয়ে গিয়েছে, অথচ সেখান থেকে তাদের অর্ডার দেয় আর কিছু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বাংলাদেশে বসে থেকে তারা আবার সেই অর্ডার পালন করে আর পাছার উপরে বাড়ি খায়। দেখেন, শয়তানকে যেদিন আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছিল সেদিন শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আজকে থেকে তোমার বান্দিদেরকে আমি জাহান্নামে নিতে না যা করা দরকার সে কাজগুলো আমি করব। তখন আল্লাহ তাআলা বলেছিল, যা তুই সারাদিন আমার বান্দাবান্দিরা গুনাহ করাবি আর আমি আল্লাহ তাআলা মাফ করে দেবো, সব সমাধান হয়ে যাবে। তো শয়তান বিতাড়িত হওয়ার পরে কিন্তু আল্লাহর বিরুদ্ধে ঘোষণা দিয়েছে যে আল্লাহর বিরুদ্ধে বান্দাবান্দিদের নিয়ে জাহান্নামে যাবে। তো হাসিনার শয়তানও কিন্তু মনে করেন যে বসে আছে তা কিন্তু নয়। যখন আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে গেল, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেল, শেখ হাসিনা দেশ ছাড়া হলো, ওদিকে আবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সে আবার মনে করেন যে আমেরিকায় একদম সেটেল হয়ে গেল। এখন আমি বলবো, দেখেন শেখ হাসিনা যেইভাবে আপনাদের নেতাকর্মীরা যারা বাংলাদেশে রয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের যেভাবে প্রলোভন দিচ্ছে, আপনাদের রাস্তায় বের হতে বলছে, আপনাদেরকে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, আবারও সে ক্ষমতায় আসবে, আবারও সে বাংলাদেশে আসবে, আবারও এসে ইউনুসদেরকে দেখিয়ে দেবে, এইটা মনে করে যারা রাস্তায় বের হন, আমার বুঝে আসে না ভাই। সজীব ওয়াজেদ জয় হয়তো শেখ হাসিনার বয়স হয়ে গিয়েছে, কখন বা কোন সময় দুর্ঘটনা ঘটে যায়, মারা যায়, তো পরবর্তী প্রধানমন্ত্রী যদি আওয়ামী লীগের হতো তাহলে তো সজীব ওয়াজেদ জয় সেই তো মনে করেন যে আমেরিকা সেটেল হয়ে গেল, তাহলে সে তো এখন আমেরিকার বাসিন্দা।
বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী তো করবে কিভাবে? নৌকার তো মনে করেন যে বইটে বইটে ছেড়ে দিছে, তাদের চিন্তার সাথে তারা গোছায় নিতে স্যার। আপনার পাগলের বাচ্চারা খায়া কাম পান না, তাদের কথা শুনে শুনে লাফান। তো যাই হোক প্রিয় দর্শক, আমি একটু বুঝাইয়া দিলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চলুন আর কথা না বাড়াই, ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলোর বিশেষ অংশগুলো চলুন একটা লাইক দিয়ে শুনে আসি। দেশ এবং জাতি যে যেখানে আছেন আপনাদেরকে একটি সতর্কবাণী দিচ্ছি। সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1 জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে ভারতের যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। কেন আমি বলছি 27শে মে আর 1 জুনের কথা? 27শে মে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক নেতা, বর্তমান কারাগারে আছেন এটিএম আজহারুল ইসলাম, তার মুক্তির বিষয়টা অনেকটাই আমরা নিশ্চিত হয়েছি যে সে মুক্তি পাচ্ছেন আগামী 27শে মে রায়ের মাধ্যমে। আদালত থেকে সে মুক্ত হয়ে যখন আসবেন সেটা ভারত কিছুতেই করতে দিচ্ছেন না, কারণ যদি আজহারুল ইসলাম মুক্তি পেয়ে যা তাহলে জামাতের শীর্ষ নেতারা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিটাও মিথ্যা এবং বানোয়াট হিসাবে পরিচিতি অর্জন করবে। তাই একটি রায়ের সাথে বাকি সবগুলা রায়ের মানুষগুলা যে বেকসুর ছিলেন, তারা যে মাসুম ছিলেন, তারা যে এই কারণে অপরাধী ছিলেন না সেটা প্রমাণিত হবে। আরেকটি হলো 1 জুন বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই রায়টিও জামাতের পক্ষে আসবে বলে আমরা এই পর্যন্ত যতগুলা জায়গা থেকে বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি, সেখান থেকে যে সেই রায়টাও জামাতের পক্ষে আসলে আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য বড় মাপের তারা আঘাত হিসাবে দেখছে। যেমনটা তারা পাকিস্তানের সাথে হেরেছে, এমনটা তারা এই জামাত যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং এই রায় যদি জামাতের পক্ষে আসে তাহলে আগামী নির্বাচনে জামাত হয়তোবা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারে। আর জামাত যদি সরকার গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট রাখবে যে জামাত, এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত দেখা যাচ্ছে, কারণ জামাতই একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে সর্বশক্তি এবং সর্ব দিক থেকে তাদের কর্মী, তাদের বাহিনী দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সেই কারণে এই যে স্বৈরাচার হাসিনা বিদায়ের রেজিম হিসাবে কাজ করেছেন জামাত এবং শিবির, সেই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন পরিষ্কার। ইউনূস যখন এই দেশে প্রধান উপদেষ্টা হিসেবে আসছেন তখন আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি উনাকে সর্বপ্রথম ফ্রান্সে কল দেন। সেই কারণে এই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দুর্বলতা আছে জামাতের উপর, শিবিরের উপরে, কারণ উনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা করার পিছনে সর্বোচ্চ যাদের ত্যাগ, সর্বোচ্চ যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেটা হলো জামাত। এখন জামাতকে ঠেকানোর জন্য এই পরিকল্পনা এঁটেছে এখন কয়েকদিন পর পর দেখবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনগুলোর ভিতরে দূরত্ব তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে তারা শুরু করেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিত হত্যা হিসাবে আমরা দেখছি। আগামী 27শে মে এবং 1 জুনকে সামনে রেখে এইভাবে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরকে যদি মাঠে নামিয়ে দেওয়া যায়, যেরকমটা এনসিপির সাথে মাঠে অলরেডি তারা নামিয়ে দেওয়ার 50% এগিয়ে এসেছে। মাহফুজ আলমকে যারা পক্ষ নিচ্ছেন, মাহফুজ আলমের, তারা অনেকেই না বুঝে এবং বুঝে দুটেই আছে। কিছু কিছু এনসিপি নেতা না বুঝেই মাহফুজের পক্ষ নিচ্ছেন, কিন্তু মাহফুজ যে তার মাথা বিক্রি করে দিয়েছেন রর কাছে, মাহফুজ যে মাথা বিক্রি করে দিয়েছেন ডক্টর আসিফ নজরুলের কাছে, সেই বিষয়টা অনেকেই বাহির থেকে এনসিপি নেতারা বুঝতেছেন না, কারণ এরা অনেকটা তরুণ, কম বয়সের। এরা এতটুকু রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক কুটচাল, বিশেষ করে সাউথ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রাজনীতি হয় কুরাজনীতি, সুরাজনীতি কম হয়, সুরাজনীতিবিদ কম থাকেন। একমাত্র সুরাজনীতিবিদ এসেছেন আমাদের ভাগ্যে সরকার পরিচালনায় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি রাজনীতিবিদ না কিন্তু রাজনীতিবিদদের বাবা। আমরা ইতিমধ্যে উনার যে কার্যক্রম দেখছি, দেশের উন্নয়নের ক্ষেত্রে যে জোয়ার বয়ে আসছে, এই জোয়ার অনেকেই সহ্য করতে পারছেন না। আজকের যে গুড নিউজটি উনি দিয়েছেন বা উনার প্রতিনিধি দিয়েছেন ভোলা সফর করে, আমরা দেখলাম যে ভোলা থেকে বরিশাল 21 কিলোমিটারের চাইতে বেশি লম্বা ব্রিজটি হবে বাংলাদেশে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচাইতে বড় ব্রিজ, যেটা পদ্মা সেতুর চাইতে ডাবল লম্বার দিক থেকে পদ্মা সেতুর চাইতে ডাবল 4 লেনে সেই ব্রিজটা হবে। আর এই ব্রিজটার খরচ পড়বে পদ্মা সেতুর চাইতে প্রায় অর্ধেক। পদ্মা সেতুর ডাবল লম্বা কিন্তু খরচ পড়বে পদ্মা সেতুর চাইতে অর্ধেক। জাপান এখানে এগিয়ে আসছে বলে আমরা জানতে পারছি। যদি জাপানের সহায়তা এই বৃষ্টি হয় তাহলে ভোলাবাসীর জন্য নতুন স্বপ্ন দেখা শুরু করছেন। আর এই নতুন স্বপ্ন কে দেখিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন। প্রায় 22 লক্ষ মানুষ ভোলাতে বসবাস করে, তারা তাদের প্রাণের ভালোবাসা, প্রাণের দোয়া, ভোলাবাসী নয় পুরা বরিশাল বিভাগটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। আর এই ইউনূস যেদিকে যাবে বুটের পাল্লাও কিন্তু সেদিকে যাবে। এখন জামাত যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়ে তারা নির্বাচনে যায় বা
তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা রাষ্ট্রপতি হিসাবে রেখে দিবেন, মাথার উপরে রেখে দিবেন, রাষ্ট্রের গার্জিয়ান হিসাবে রেখে দিবেন, এই কথা যদি জামাত ঘোষণা দেয় তখন অন্যান্য দলের রাজনৈতিক অবস্থা কি হবে ইতিমধ্যে আপনারা হালকা পাতলা টের পাচ্ছেন। সবাই মিলে যাবে তখন জামাতের বিরুদ্ধে সিট ভাগাভাগি নিয়ে। এনসিপিকে সেই টুপে কেউ না কেউ ফেলেছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে, নতুবা হঠাৎ করে এনসিপির এই মানে তরুণ ছেলেরা, তরুণীরা যাদেরকে পৃষ্ঠপোষকতা এতদিন জামাত দিয়ে আসছে, যারা জামাতের অর্থে দল বানিয়েছেন, জামাতের অর্থে তারা গাড়ি ব্যবহার করেন, জামাতের অর্থে তারা মিছিল মিটিং বিভাগে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারাই হঠাৎ করে জামাতকে নিয়ে যেই ধরনের মন্তব্য, শিবিরকে নিয়ে তারা যেই ধরনের মন্তব্য করছেন, অনেকে না বুঝে করছেন, আবার অনেকে নীরবতাও পালন করছেন। তাই তাদের মধ্যে দুটা ভাগে বিভক্ত হচ্ছে। একটি ভাগ জামাতের সাথে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, আরেকটি ভাগ আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই বিএনপি ভাগ আর জামাত ভাগ, কোন ভাগটি শক্তিশালী হবে সেটা দেখার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সবচাইতে বড় অপেক্ষার দিনটা আমাদের শেষ হবে ঈদের আগেই। আমরা বুঝতে পারছি 1 জুন ঈদের এক সপ্তাহ আগে কিন্তু জামাতের নিবন্ধন এবং প্রতীক বরাদ্দটি আসার সম্ভাবনা এখানে রয়েছে। এর কয়েকদিন আগে 27 মে আসছে এটিএম আজহারুল ইসলামের মুক্তির রায়টি আসছে বলেই আমরা মনে করছি। তাই এটিএম আজহারুল ইসলামের রায়ের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা হবে। কারণ আওয়ামী লীগ যা করেছিল, এতদিন যে হত্যাকাণ্ডগুলা ঘটিয়েছিল, সবগুলা হত্যাকাণ্ড যে পরিকল্পিত, এর বাস্তব প্রমাণ হবে এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে। এবং তাদের সকল আদালতের কার্যক্রম, আদালতের সাথে যত বিচারক, প্রসিকিউটর যারা জড়িত ছিলেন, সবাই সেই খুনের জন্য দায়ী হিসাবে নতুন করে ওদের নামে আবার মামলা তৈরি হবে এক আজহারুল ইসলামের মুক্তির সাথে সাথে। কারণ এক আজহারুল ইসলামের মুক্তির পরই প্রত্যেকটা পরিবার তারা মামলা করবে তাদের বাবাকে, তাদের স্বামীকে যে হত্যা করা হয়েছে সেই কারণে তারা যখন মামলা করবে, সেই মামলায় ফেসে যাবে এই 15.5 বছরের ভিতরে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, মানে 71-এর নাম দিয়ে তাদের। সেই কারণে তাদেরকে বাঁচানোর জন্য মাহফুজকে এখন ব্যবহার করছে ডক্টর আসিফ নজরুলের ঘংরা। এখানে এই ঘংরা কিন্তু শক্তিশালী। এখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও জড়িত আছেন। আসিফ নজরুলকে বানাতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা সেনাপ্রধান, বহু চেষ্টা করেও বুকে পাথর বেঁধে এই সেনাপ্রধান মেনে নিয়েছেন ডক্টর ইউনূসের নাম। ডক্টর ইউনূস যখন দেশকে মাটি থেকে আকাশের দিকে নিয়ে যাচ্ছেন, এখন 53 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের মুখে মানুষ থুতু দেওয়া শুরু করছে। কারণ কেন থুতু দেওয়া শুরু করছে? ডক্টর ইউনূস এই 9 মাসে বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে এবং আগামী 9 মাসে উনি কোথায় নিয়ে যাবে। এই 18 মাসও যদি উনি সরকারে থাকেন তাহলে দেখা যাবে যে গত 54 বছর যা হয়েছে না, 18 মাসে দেশ তা হয়ে যাবে। তাহলে দেশ কেন হলো না, কেন করা গেল না, কোন রাজতন্ত্র, কোন পারিবারিক তন্ত্র আমাদেরকে আটকে রেখেছিল, এই সকল হিসাব নিকাশ বের হয়ে যাবে আগামী 9 মাসে। এবং আগামী এই কয়টা দিনের মধ্যে জামাতের 2টা রায়ের মাধ্যমে বোঝা যাবে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশের সর্ববৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল কোনটি হচ্ছে। আমরা 2টি রাজনৈতিক দলই থাকবে বিশ্বাস করি এবং আমাদেরও দরকার, গণতন্ত্রের জন্য দরকার। বিএনপি শক্তিশালী অবস্থায় থাকবে, জামাত শক্তিশালী অবস্থায় থাকবে। 2টি দল থেকে জনগণ যাকে বেশি ভোট দিবে সেই সরকার গঠন করবে। জনগণের পছন্দের যে কোনো একটা আসুক, আমার তাতে কোনো আপত্তি নাই। আপনারা গেল 2-3 দিন ধরে নানান ধরনের তথ্য, অপতথ্য, গুজব অনেক কিছুই শুনছেন। এইসব শোনাশুনির ভেতরে আপনাদের অনেকের অনেক ধরনের মন্তব্য আসতে পারে যে আসলেই সেনাবাহিনী কী চাচ্ছে, সেনাবাহিনী কি আসলেই ক্ষমতা নিতে চাচ্ছে কিনা। দেখেন, প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী 5 তারিখে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যেতে, আপনারা এর আগে শুনেছেন বুকে পাথর চাপা দিয়ে সেনাপ্রধান তার এটা করতে হয়েছে 5 তারিখের ঘটনাগুলো, এটা কিন্তু বাস্তব কথা। মানে সিম্পল একটা জিনিস শোনেন, ধরেন একজন পুলিশের কনস্টেবল নিয়োগ করতে গিয়ে, আপনারা বাংলাদেশে আছেন, আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন এগুলো, আমরা তো আপনাদের কাছ থেকে শুনেই কথাবার্তা বলি। আমি নিজে তো আর এখানে আমার এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আমি উড়ে গিয়ে তারপরে গিয়ে জেনে আসি। আপনারা জানেন যে একটা পুলিশের কনস্টেবলের চাকরি নিতে গেলে আপনার কি পরিমাণে মানে করতে হয়, মানে সরকারি যেসব গোয়েন্দা সংস্থা এই যে ভেরিফিকেশনের কাজটা যে চলে, আপনার পরিবারের ভেতরে মানে বাবা মা ভাই বোন না, এর বাইরে 14 গোষ্ঠীর ভেতরে জামাত বিএনপির কোনো লোকজন আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরিতে নেওয়া হতো। এটা সত্য কি মিথ্যা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। যদি তাই হয়, শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার, মানে শেখ হাসিনার পছন্দগুলো কি আপনি বলেন? শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি, শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম ওসমান, শেখ হাসিনার পছন্দ ওই যে কুমিল্লার বাহার, যত মানে জাউরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভার্সন যেটা আছে, সবশেষ ভার্সন হচ্ছে শেখ হাসিনার পছন্দ। এর আশপাশে কোনোদিন ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না। তো এর মতো একটা জাউরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে, আপনার মনে হয় সেনাপ্রধান এ যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে, আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়। তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনাপ্রধানকে বসিয়ে, এটা মনে করার কোনো কারণ নেই। মানে গোয়েন্দা সংস্থা না, খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না। শেখ হাসিনার এই ধরনের পদগুলো, এই পদায়ন কারা করতো? ভারত থেকে করতো।
এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায়, পুলিশের বিভিন্ন শাখায়, সব ভারতের দেয়া। তো ভারত তার ব্যাপারে জানে না, না জেনে তাকে এখানে বসিয়েছে। ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী, যেটা সে আগে বলেছে, বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি 5 তারিখে এগুলো করেছেন, ওইটাই হচ্ছে বাস্তবতা। তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে করতে চান, ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান, তো ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম করতে হবে, এই যে হাসিনা 9 মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন, এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো, যে ও কথা না বললে পারবো, কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হলো সব কিন্তু এর কথায়। এর মুখ থেকে গেল 9 মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা, ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ? গত 3 বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন, এত শত্রুতা কেন? কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন, বা পশ্চিমাদের যেই চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন, এটা জেনেই কিন্তু তিনি এগুলো করেছেন। অর্থাৎ হাসিনার মুখ থেকে বের হয়ে যায়। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে, কি ঘটছে ভেতরে, এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায়, হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না। তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই, এর কারণ কি? আমি এর আগে আরেক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয়, ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয়, তারপরে ওয়াকারের সাথেও কথা হয়। তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান, আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা ঠিকঠাক মতো করছে কিনা। 5 তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কী ছিল? তারা অ্যারেস্ট করা, সে তো খুনি, তারা অ্যারেস্ট করেছেন, করে নেই। এই যে আয়নাঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল, লোকজনরা যাইতে দেয় নেই। প্রথমেই তো তার এটা উচিত ছিল যে কোথায় আছে, সে মনে করেন আয়নাঘরের এগুলো খালি জিয়াউল হাসান সব কিছু করেছে, আর কেউ সব ফেরেস্তা। এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা। জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি জানি না সেগুলো কতটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এই লোক ছিল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড লোক। এ যারা যা বলতো, যারা মেরে ফেলতো তার মেরে ফেলবো, এই টাইপের লোক সে একজন। এখন এদের সাথে তেল দিয়ে চলতে পারেনি, সব দোষ তার ঘাড়ে দিয়ে, সবাই ভালো মানুষ। এখন আপনি যে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা নিলেন, আপনি জানেন না কিছু, এই যে গুমটুম হয়েছে আয়নাঘর, কোনো কিছু জানেন না। তাহলে 5 তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করে, আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো, আপনি করেন। এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়নাঘরে আপনার নিয়ে গিয়েছেন? গেলেন কোথায়? গেলেন হচ্ছে র্যাবের একটাতে, তাও সেটা মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষের নিয়ে দেখালেন 6 মাস পরে। 650 মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে জায়গা দিল কে? তারা এখন কোথায়? কয়েকদিন পর দেখা যাচ্ছেন এই ইন্ডিয়া চলে গিয়েছে, ওইখানে চলে গিয়েছে। কে পাঠাচ্ছে? সবশেষ হামিদ গিয়েছে। আপনার মনে হয় পুলিশের একজন এসপিকে সেটার জন্য দায়ী করা হচ্ছে? এমনকি এসবির যে প্রধান, তার দায় আছে, অবশ্যই তার দায় আছে। সে এসবির প্রধান, নো ডাউট যে সে কখনোই আওয়ামীপন্থী লোক না, সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক, কোনো সমস্যা নেই, কিন্তু তিনি এই দায় এড়াইতে পারবেন না। বাট যদি সব কিছুর উপরেই করা হয়, এখানে 100% আর্মি জড়িত। আর্মিকে বাইপাস করে, আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস, কিন্তু আর্মিকে বাইপাস করে না, তাদের সমর্থন নিয়ে তারপর করতে হবে। সো এই ঘটনার সাথে আর্মি জড়িত। এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমন? আমার বলেন, ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায়া ছিল, তো এই দেশের পুলিশ করে কি? ডিজিএফআই করে কি? এনএসআই করে কি? গোয়েন্দা সংস্থা কি করে? আপনি এই দেশ কেমন টিকাবেন? এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা, তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না, সেটা আপনি সামলাবেন কেমনে? পারবেন না সামলাইতে। তারপরে কি করলো? হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান, ওটা তো বাকশালের আতুর ঘর, ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে, এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয়, ভারতের যত যোগসাজশ, ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত দেশ, ওই ঘরে বসে হয়েছে। ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম, মানে লিটারালি এটা এরকম না যে মানে মানুষ যায় এখন তো হিসু করে, এইভাবে না, বানাই দিতে হবে। পুরুষ মহিলার আলাদা করে মানে বাথরুম বানাইতে হবে, এবং লিখে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে, একটু হেগে যান, এটা এই জায়গা হইতে হবে। প্রচণ্ড ঘৃণার একটা স্থান হওয়া দরকার। ওইটা মানুষ ভাঙতে চেয়েছে, জনগণ চেয়েছে, সেনাবাহিনী যায় বাধা দেয়। সেনাবাহিনীর কাছে এদেরকেই করা নাকি? এদের আপনার বাধা দিতে যাইতে বললো কে? এরপরে বাংলাদেশে যত ধরনের 2 দিন পর এই যে আপনার, আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না, ডিজিএফআই থেকে নোট দেওয়া হয়, এটা মাঝখানে বন্ধ ছিল, এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে। নোট দেওয়া হয়, এইভাবে নিউজ ছাপতে হবে। ছাপছেন কীভাবে? আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে, এই ধর্ষণগুলোকে আপনার মানে দেখে মনে হয় কি বাংলাদেশে জীবনে কোনোদিন ধর্ষণ হয়নি, এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে। এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না, আমার কাছে এই আসামি যে 3 জন আটক করা হয়েছে, ওদের আদালতে যাওয়ার পর ওদের আমি রেকর্ড আমার কাছে আছে, যে রেকর্ডের মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল, যাওয়ার পরে তাদের সাথে মোটরসাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে। সেই আসল গ্যাঞ্জাম হচ্ছিল আরেক জায়গায়, তাদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে আপনার মারধর করে, তাদেরকে পুলিশ আসার পর তারা বললো যে তোমার হসপিটালে যাও। তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে, নিজে থেকে, পুলিশ নিয়ে যায়নি। একটু পরে পুলিশ ফোন দিয়েছে, আপনারা কোথায়? এখানে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমরা আসতেছি, কিন্তু তাদেরকে ধরে নিয়ে এসে খুনের আসামি তারা। এখন আসল ঘটনাটা তাহলে কারা ঘটালো? এটা তো তাহলে আমাদের বের করা উচিত। কেন বের হচ্ছে না? কেন ঘটছে এগুলোর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত।
তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেনভাবে বুঝাইয়া দেওয়া যে ইউনূসের এই সরকার হচ্ছে প্রচণ্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দিয়ে এই দেশে চলবে না। দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার। আরেকটা কি, সেটা হচ্ছে সেনাবাহিনী। আজ থেকে প্রায় 3 মাস আগে কনক সারোয়ার উনি ওনার একটা ভিডিও বানিয়েছিল, ওনারা ধুয়ে দিয়েছেন অনেকে, আমাকে অনেকে ফোন করেছে, ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে। ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধহয় কোনো পক্ষকে বোধহয় মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চাই, রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক, সেটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে নেয়। এত কিছু মনে করার কিছু নাই ভাই। আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি, এখনও কারোর অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল, বিক্রি হওয়ার সুযোগ ছিল। তো কুরবানির আগে যেহেতু হয় নাই, কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই, ওই দাম আগের দাম আর এখন পাওয়া যাবে না। তো এটা মনে করেন না, যদি কিছু বলে থাকি না, যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি। আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু, কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে। ইউনূসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না। বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না। আমি ভাই খুব ছোট মানুষ, খুব অল্প বুঝি। আমার বুঝে যেটা মনে হয়, অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপ্পুকে সরাইলে নাকি দেশ নাকি কীভাবে নাকি কী হয়ে যাবে। আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তো আপনি মানেন না মানেন, সে তো ওই দেশের প্রধানমন্ত্রী হয়েই ছিল। এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তাহলে যদি আপনি না মানেন, তো রাষ্ট্রপতি কোথেকে আসলো? ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা? ওই সংসদ আপনি মানেন না। আপনি এই যে ইশরাককে আপনি বানাইতে দিচ্ছেন না। অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না। কেন? কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে। আর ভাই ইশরাকের নির্বাচন আপনার ওইটা দিতে বলছে কে? ইশরাকে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র, ওই এমনিতে যায় বসবে। ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়ার দরকার। অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন, আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন, কমিশনার বানাচ্ছেন। আর ইশরাকের মতো একজন মানুষকে, আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি দিচ্ছেন না, আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না। তো এইসব মানে বানায় নিজেদের ভেতরেই করে। বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল। ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয়, কন্ট্রোল নেয়, আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিবে? এটা বিএনপির, ওরা কিছু বলিস না আমাদের লোক, এটা বলবে যে জামাত আমাদের খুব করেছে, আমাদের মাফ করে দিয়েছে, জামাতের ওদের কিছু বলিস না মনে হয়? আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে, আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে, এই যে নিজুম মজুমদার, যে হারপিক মজুমদার আছে, এই হারপিক মিলে ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই এখন, ওদের খালি অপেক্ষায় থাকে যে, এটা আমরাও ছিলাম একসময়, যে কখন হাসিনার পতন হবে, ওদের কাজ হচ্ছে ওইটা। বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল, ওদের সাথে সেই সমর্থনটা নাই। পার্থক্য শুধু এই জায়গাটাতে। ওরা হচ্ছে কি, বিএনপির নামে আইডি খুলছে, অমুক উপজেলা যুবদল, অমুক জেলা ছাত্রদল, এভাবে খোলা। বিএনপির আবার শিবিরের নামেও খুলছে একইভাবে। বিএনপিকে দিয়ে বলাচ্ছে শিবিরকে, জামাতকে, আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলাচ্ছে। বিএনপির লোকজন খেপছে। এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ। আবার বিএনপিকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো, বেটার প্রতিপক্ষ। কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে, তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না। এই যে জিনিসগুলো বুঝায়া যা করা হচ্ছে, সব গোয়েন্দা সংস্থার খেলা। এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোথেকে? ভারত থেকে। তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই, সিম্পল, শুধু নিজে হিসাব মিলান। বিডিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান, এই বাংলাদেশকে 15 বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত, সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না? সেনাপ্রধান হইতে দিচ্ছে না। প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হোতা, সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে, ওর অফিস ভাঙতেও জানে, কারোর ধাক্কাও নেই, অফিসে গায়ে হাত দেয়নি। আর্মি সরাসরি চলে গেল, পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারলো। একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারলো। এইসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু? আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন। আর ওটা ইতে যা, ওই পার্বত্য চট্টগ্রামে যা, পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গিয়েছে। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই। আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন, উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম, নিজেও জানতাম না। সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠাই নিতে হয় সেনাবাহিনীর। সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে, কাজ অপকর্ম যা হয়, চোরা কারবারি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের হয়, এগুলি তো ওই পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি, যেগুলো ভারতীয় জঙ্গি আছে, এগুলো সব রাতেই করবে, রাতে উঠাই নিতে হয় তাদের। ওইখানে আপনি যাদের যেসব করতে হইতো, মানে অবদান রাখতো, যারা কিনা খুব এই বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো, তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো, সেগুলো বন্ধ করে দিয়েছেন। আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন, আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন। আপনি ওইখানে যান, আপনার ওইখানে কাজ, আপনি এখানে বসে এই দলের ওই দলের গুতাগুতি, আপনার এগুলি করা লাগে কেন? এগুলি করবেন, করে তারপরে নিজের বিশাল আকারে নায়ক বানাবেন। আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভিতরে দেখছি। জেনারেল আজিজ যেভাবে পৌঁছেছে, আপনি ঠিক একইভাবে পৌঁছবেন। আপনি ডিজিএফআই দিয়ে লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি লেখাচ্ছেন, এটা করে আপনি নিজেরা করতে পারবেন না। আমরা এখনো বেঁচে আছি ভাই, আমাদেরকে কিনতে পারবেন না। ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া, ওই যে কি বলে ওর নাম কি, ডাক্তার জাহিদ টাহিদ, আরও কিছু ইউটিউবারে আপনারা কিনছেন, মাসে মাসে পে করেন, অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন।
এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই। বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি 2 টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন করতে, এটা দিয়ে হবে? অতএব আমি আর্মিকে বলবো ভাই, আপনাদের সোজা হইতে হবে, শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে, আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে, ভারতের কথা ভুলে যেতে হবে, তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তা, এই স্বপ্ন আপনার মন থেকে সরাই ফেলতে হবে। বিডিআরের বিচার করতে হবে, তদন্ত করতে হবে, যারা আছে তাদেরকে ছাড়তে হবে এবং এদের যথাযথ এই ক্ষতিপূরণ দিতে হবে। এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভেতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এইসব ধনফোন বুঝায় পাবলিকের লাভ নাই। এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে, বিচারের মুখোমুখি করাইতে হবে। আপনারা এখান থেকে বের হইতে পারবেন। আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআর এটারে নিয়ে মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন, ভারতকে বাঁচাবেন, আওয়ামী লীগকে বাঁচাবেন, আর্মির এইসব কালপিটদের বাঁচাবেন, এটা সম্ভব না। এটা এদেশে হইতে দেওয়া হবে না। সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের করে তারপরে 2 দিন পর ঘুচুমুচু করবেন সেনা এই শাসনের জন্য বাংলাদেশে। আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট। আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই জায়গায় আর যাইতে চায় না। আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন। আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলায় দেখেন না, একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওখান থেকে আর উঠতে পারেন, আপনাদের অবস্থা এখন তাই। এখান থেকে ধাপ করে উঠতে পারবেন না। আপনার রান দরকার 3 রান, হাতে আছে 7 উইকেট, এদিকে ওভার আছে আরও 27 ওভার, এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ফের ঘুরে, ওটা সম্ভব না। অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা। আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই, বা ছাত্রদেরকেও বলতে চাই, ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।